গত জানুয়ারি মাসে বিভিন্ন পরিবেশ, বিজ্ঞান, সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে ছোট নদীর দিকে নজর দেওয়ার বার্তা নিয়ে সাইকেলে রাজ্যের ৯টি জেলার ৭৫০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া অভিযাত্রীরা শোনালেন তাদের অভিজ্ঞতা। আড্ডায় উঠে এলো পরিবেশ, বাস্তুতন্ত্র নিয়ে মানুষের ভাবনা। ছোট নদীর দিকে নজর দিন, প্রজন্মের যত্ন নিন। এই লক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সাইকেলে ৭৫০ কিলোমিটার পথ অতিক্রম করলেন পরিবেশ, বিজ্ঞান, সামাজিক কর্মীরা। নদী বাঁচাও, জীবন বাঁচাও আন্দোলন, যৌথ জীবনযাপন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পরিবেশ বান্ধব সহ প্রায় ৩০টি সংগঠনের যৌথ উদ্যোগের এই সাইকেল মিছিল ১২ দিনে পরিক্রমা করে রাঢ়বঙ্গের ৯টি জেলা। গত ২০শে ফেব্রুয়ারি যৌথ জীবনযাপনের কলকাতার দপ্তরে নদী নিয়ে আড্ডায় অভিযাত্রীরা শোনালেন তাদের সেই অভিজ্ঞতা। কিছুদিন আগে একটা ছোট পথে থাকার একটা কর্মসূচি গ্রহণ করেছি। এরকমই যৌথভাবেই কোনো একটি সংগঠনের ডাক ছিল না, একটি দুটি করতে করতে প্রায় ২৫ থেকে ৩০টি সংগঠন কোনো না কোনোভাবে সেখানে জুড়েছে, এবং সংগঠন নয় এরকম অনেক মানুষও সেখানে জুড়েছে। এবং সেই জোড়াটার মূল ভাবনাটাই ছিল হচ্ছে ছোট নদী, হ্যাঁ ছোট নদীর কথা বলতে, ছোট নদীর জন্য পথসভা হচ্ছে, ছোট নদীর জন্য কিছু মানুষ পথে হাঁটছে। এইটা অনেক মানুষের কাছে একটা নতুন ধারণা লেগেছে। যদি ভারতবর্ষের নদী আন্দোলন দিয়ে দেখতে হয় তাহলে সকলে একটি দুটি নদী আন্দোলনের কথা বলে আর কি, বিশেষ করে নর্মদা বাঁচাও আন্দোলনের কথা বলে, তেহেরি আন্দোলনের কথা বলে, কিন্তু এই দুটি নদী আন্দোলনই কোনোভাবেই নদীকে বাঁচাতে পারেনি শেষ পর্যন্ত। একটি ড্যাম বিরোধী আন্দোলন ছিল, পরবর্তী ক্ষেত্রে সেটা পুনর্বাসনের আন্দোলন হয়েছিল, কিন্তু সেই পর্যন্ত গিয়ে আর নদী বাঁচাতে পারেনি। কিন্তু নদী বাঁচানোর আন্দোলন বরঞ্চ শিবনাথ নদী আন্দোলন কিংবা আমাদের সাইলেন্ট ভ্যালি, যেটার কথা আমরা অনেকেই জানি সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট বলে, সেইটা আসলে ছিল কথিপোজা বলে একটি নদী, তার বিরুদ্ধে ড্যাম বিরোধী আন্দোলন এবং সফল আন্দোলন, সব থেকে সফল নদী আন্দোলনের মধ্যে। আমার কাছে এইবারের সাইকেল যাত্রাটাও ভীষণ বড় শিক্ষা আর কি, যে শিক্ষাটা আমার সাহস বাড়িয়ে দিয়েছে। অন্তত পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নদী আন্দোলন করা সাহস বাড়িয়ে দিয়েছে। আমরা নর্মদা বাঁচাও আন্দোলনের কথা ভাবছি, আমরা তেহেরি আন্দোলনের কথা ভাবছি, কিন্তু আমার বাংলায় কি নদী আন্দোলন হয়েছে? এইটা একটা বড় প্রশ্ন। তোমরা কি বলো? আমার এখানে কোনো ইতিহাস আছে কিনা যেটাকে আমরা সামনে রাখতে পারি কিনা? হ্যাঁ, এইটা ঠিক আমাদের পশ্চিমবঙ্গের যে ভূখণ্ড, তার যে ভূমিরূপ, সেখানে সেই অর্থে কোনো বড় বাঁধার জায়গা নেই আর কি। যেটুকু হয়েছে সেটা অনেকদিন আগে হয়েছে। নদীকে অক্ষ ধরে আন্দোলনের ভাবনা বা নদীকে বাস্তুতন্ত্রের যে সংকট বা পরিবেশের যে সংকট, সেই ধারণাগুলো যখন অনেক স্পষ্ট হয়েছে, মানুষ সেই সম্পর্কে অবস্থান নিতে শুরু করেছে, তারপরে আমাদের এখানে খুব বড় কোনো নদীকে কেন্দ্র করে কোনো বড় প্রজেক্ট হয়নি, প্রকল্প হয়নি। কিন্তু সেই জায়গাটা থেকে আমি কেন বললাম যে এইবারের পথে থাকাটি ১২ দিন আমাদের সাহস অনেক বাড়িয়ে দিয়েছে। যখন আমরা কুমার নদী আর কাঁসাই নদীর যেখানে বাধা হয়েছে আর কি, মুকুটমণিপুর পার হচ্ছি, সেখানে আমরা একটি নাম পেলাম, তা হচ্ছে বিজয় লক্ষ্মী মাহাতো। বিজয় লক্ষ্মী মাহাতোর ছেলের সঙ্গে বাপ্পাদিত্য মাহাতো, তার সঙ্গে আমাদের আলাপ হলো মুকুটমণিপুরে। বাপ্পাদিত্য মাহাতো বলছেন যে আমি ক্লাস 4 পর্যন্ত কোনো স্কুলে পড়িনি। কেন? কারণ বাবা মার সঙ্গে আমি এই কোথায় জঙ্গলে তারা থাকছে, কোন গ্রামে থাকছে। আমি হ্যাঁ হ্যাঁ কেন 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 কিসের জন্য থাকছে না, সেই সময় 1957 সালে আমাদের যখন মুকুটমণিপুর হয়, প্রথমে যে বাচ্চা হয় সেটা হচ্ছিল কাঁসাই নদীর উপরে। পরে সেটা বোঝা যায় যে কাঁসাইয়ের জলটি বাঁধতে গিয়ে, ওখানটা হচ্ছে কাঁসাই আর কুমার বলে দুটি নদীর কুমারী সঙ্গম, তো সেইখানে
কাঁসাইয়ের যে জলটাকে বাঁধা হচ্ছে সে কুমারীর দিকে চলে যাচ্ছিল। তো আবার আরেকটি বাঁধ পরে হয় আর কি। তো এই 57 সালে যখন এই বাঁধ তৈরির কাহিনী শুরু হয়, সেই সময় ওখানে যারা মাহাতোরা আছেন, ওখানকার যারা যে মানুষদের কথা কমলদা বলছিলেন, জনজাতি মানুষেরা আছেন, তাদের বাধ্য হয় উদ্বাস্তু হতে। সেই উদ্বাস্তু হওয়ার জন্য তারা একটা আন্দোলন গড়ে তোলে এবং সেই সময় আমরা জানি 57 সালে পুনর্বাসনের কোনো ধারণাই ছিল না, যেটা নর্মদা বাঁচাও 90-তে এসে তারা সেটাকে খানিকটা স্টাবলিশ করতে পেরেছিল। কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি, বিজয়লক্ষ্মী মাহাতোরা তারা সেই সময় পুনর্বাসনের যে দাবি দাওয়া তাদের, সেই দাবি দাওয়া তারা আদায় করতে পেরেছিলেন। আমার কাছে এটা মানে এত বড় শিক্ষা যে আমরা আমাদের বাংলাতেই তো আন্দোলন আছে, আমার বাংলাতেই নদী আন্দোলনের সফলতা আছে, তাহলে আমার কেন কোনো কথা বলতে গেলে কথি পূজার কথা বলতে হয়, কেন আমাকে নর্মদার কথা বলবো, নর্মদা আন্দোলনের কথাও বলবো, কিন্তু আমি আমার বাংলার আন্দোলনটাকেও বলবো। এইটা আমার একটা নতুন খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের মনে হচ্ছে। আমি এইটা দিয়ে আড্ডাটা শুরু করলাম যে ছোট নদীকে বাঁচাতে হবে, এইটা আমরা কথা বলতে শুরু করেছি। কেন বলতে শুরু করলাম, এটা আজকের হঠাৎ করে না, অনেক দিন ধরে অনেক মানুষেরাই বলছে। সেই মানুষের বলার কথাটা আমরা হয়তো আরেকটু এই সময়ে দাঁড়িয়েও বলার চেষ্টা করেছি, আর কিছুই না, যাতে পরের প্রজন্ম যারা আসবে তারাও খানিকটা এই কথাটা বাঁচিয়ে রাখতে পারে, বলতে পারে। ছোট নদীর বাঁচাতে হবে, এটার কারণটা এর জন্যই বড় নদীকে নিয়ে খানিকটা হলেও কথাবার্তা হয়, গঙ্গার বাঁচানোর কথা হয়, গঙ্গার সংকটের কথাও তো আছেই, সেগুলো জানি, দামোদরের কথা হয়, কাঁসাইয়ের কথা কিছু হয়, ময়ূরাক্ষীর কথা কিছু হয়। আসলে সেই নদীগুলো না বাঁচলে এই নদীগুলোকেও বাঁচবে না, এই কথাটা একটু সামনে রাখা দরকার বলে আমাকে মনে হচ্ছিল। এবং আমি খুব মানে ভরসা নিয়ে এটা বলতে পারি যে এবার কিন্তু মানে আমার বাংলার মানুষেরা কিন্তু এইটাকে স্বীকার করেছে, মানে কোথাও আমাদের কেউ বলেনি যে আপনারা ভুল বলছেন বা বা তারা এটা নিয়ে ভাবিনি, এরকমও না। অলরেডি যেটার কথা আল্লাহ বলছিল যে আমরা হয়তো অন্য একটা কোনো কাজের মধ্যে থেকে কারোর সঙ্গে যুক্ত হলাম, কিন্তু সেই যে একটা বড় আন্দোলন গড়ে তুলবে না এরকম জানি না। ঠিক সেই রকমই আমরা গ্রামে যখন আসছি, পথে যখন আসছি, ছোট শহরগুলোতে যখন আসছি বিশেষ করে, সেখানে কিন্তু আমরা এই কাজগুলো কথাগুলো দেখছি যে প্রত্যেকটা শহরেই কেউ না কেউ মানুষ এই কথাটা বলার কথা ভেবে রেখেছেন বা নিজের জায়গায় জায়গায় বলছেন। হয়তো আমাদের সঙ্গে বোঝাপড়া তৈরি হয়নি বা আলাপ পরিচয় তৈরি হয়নি, কিন্তু তারা এই কথাগুলো ভাবছেন, এটা একেবারেই বাংলার কথাই এই সময় দাঁড়িয়ে। সেইটা আমাদের কাছে এই নদীযাত্রাটা একটা বড় অভিজ্ঞতা। এবং আমরা একদম প্রথমেই বলেছিলাম যে আমরা নদীযাত্রাটা করছি একদম সাদা কাগজ নিয়ে, তাতে যা দেখতে পাবো সেগুলোকে আমরা লিখি। সেই লেখা এখানে আসার পর মনে হয়েছে যে আমাদের নদীকে ব্যবহারের ধারণা পদ্ধতি, সেই ধারণা পদ্ধতির কথাগুলো এসে যাবে। সেই ধারণা পদ্ধতির মধ্যে থেকে এই 70-80 বছরের যে আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষের অভিজ্ঞতা, সেই কথাগুলো এসে যাবে। কিন্তু খুব ছোট করে এটাকে যদি ধরার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের মনে হচ্ছে যে ছোট নদীগুলো 4টে সমস্যায় ভুগছে। সেই 4টে সমস্যা কিভাবে সমাধান হবে তা হয়তো কারোর জানা নেই, এবং এই সমাধানের লক্ষ্যে দৌড়ানোর জন্য মানুষ সংগঠিত হবে, আন্দোলন গড়ে তুলবে। কতটা আন্দোলনের তীব্রতা তৈরি হবে, তার তরঙ্গ কোথায় কোথায় পৌঁছাবে। তো আমাদের মনে হচ্ছে 4টে সমস্যা আমরা এক্ষুনি কথা বলা খুব দরকার, এবং দেশবাসী বা বাংলার মানুষ সেটার জন্য প্রস্তুত। একটা হচ্ছে, আমরা যেখানেই গিয়েছি, যে নদীর পাড়েই গিয়েছি, সেই নদীটা 30 কিলোমিটার লম্বা হতে পারে, 50 কিলোমিটার লম্বা হতে পারে, 200 কিলোমিটার লম্বা হতে পারে, যাই হোক না কেন তার দৈর্ঘ্য, সেই নদীর উপর একটা বাঁধ ব্যারেজ হতে পারে, দুটো বাঁধ ব্যারেজ হতে পারে, বা একটাও বাঁধ ব্যারেজ নেই, তবুও শুধুমাত্র কতগুলো চেক ড্যাম আছে, নদীর উপর কোনো রকম কনস্ট্রাকশন হয়নি, এরকম নদী প্রায় নেই আর কি। যতই ছোট হোক, কিছু না হলেও অন্তত এই রাঢ়বঙ্গের নদীগুলোর মধ্যে চেক ড্যাম অবশ্যই আছে, মানে কিছু না কিছু কনস্ট্রাকশন, কিছু না কিছু
মনুষ্যজনিত কিছু কাজ সেখানে আছে, তার বাইরে প্রায় নেই আর কি। কিন্তু নদীগুলোর একটা সমস্যা সর্বত্র এক, সেটা হচ্ছে নদীর জলপ্রবাহে ঘাটতি। আগে যে জল ছিল এখন সেই জল নেই, এইটা কিন্তু সর্বত্র এক। নদীতে আগে যে পরিমাণে জল ছিল সেই পরিমাণে জল এখন নেই, এইটা হচ্ছে সর্বত্র এক। এবং আমাদের যা যে ডেটা বিভিন্ন অন্তত বড় নদীগুলোর ক্ষেত্রে বেরিয়ে এসেছে, সেইখানে তো সবকটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাই আমাদের অভিজ্ঞতা মিলে যাচ্ছে, তথ্যের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নেওয়া যাচ্ছে। এবং সাধারণ মানুষের যে অভিজ্ঞতা একদম স্থানীয় যে সেইটাও এক মিলে যাচ্ছে। প্রত্যেকটা নদীতে জলের ঘাটতি, আগে যে জল ছিল, অথচ ভারতবর্ষের যে বৃষ্টি, মোট যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের খুব বেশি পরিবর্তন হয়নি। বরঞ্চ কিছু কিছু রিপোর্ট বলছে কোনো কোনো নদী অববাহিকায় আমরা বৃষ্টিপাত বেড়েছে। ছোট নদীর ক্ষেত্রে আরেকটা বড় সংকট হচ্ছে নদীকে দখল করা, বিশেষ করে ছোট নদীগুলো, মজা নদীগুলো। মজা নদী মানে কিন্তু বুঝতে হবে যে সে নদীটা মৃত নয়, সে নদীটা কোনো না কোনো বড় বন্যায় আবার সেই নদী সেই পথে ফিরে আসতে পারে। 2000-এর বন্যা আমাদের যা অভিজ্ঞতা আছে, তারপরে যা রিপোর্টগুলো বেরিয়েছে, 2007-এর বন্যার যে রিপোর্ট, আমি 78-এর বন্যা অনেক বছর আগে হয়ে গেছে, আমি সেটার কথা নাই বা গেলাম, কিন্তু আমাদের হালফিলের যে বন্যা 2000 আমাদের 24-এর যে বন্যা, সেই 24-এর বন্যা তো আমরা কিন্তু ওখানে গিয়ে পেয়েছি যে নদীটায় দীর্ঘদিন জল নেই, সেই নদীতে ভরা জল এসেছে, সেই জন্যই সেই নদীটা একেবারে হানা দিয়েছে, ভেঙে তছনছ করে দিয়েছে। তার মানে নদী তার যে পুরনো চেনা পথ সে ফিরে আসতে পারে, এবং যত ক্ষয়ক্ষতি হয় সেটা তার জন্যই হয়। তো নদীকে দখল করছে, এইটা কিন্তু সর্বত্র নদীর সংকট আমরা দেখেছি। নদীর দূষণ, সে কথা তো মোটামুটি আলোচনা, দূষণটায় আমি খুব বেশি ঢুকতে চাই না এর জন্য, কারণ নদীর দূষণ এটা মোটামুটি সেই গঙ্গা অ্যাকশন প্ল্যান যখন সামনে আসে 1985 সালে, সেই থেকে মোটামুটি নদী যে দূষিত একটা ব্যাপার সেটা সবাই জানে। আর একটি সমস্যা হচ্ছে, যেটা নিয়ে আমাদের খুব সিরিয়াস পলিটিক্যাল ডিসকাশনে যেতেই হবে এখন, সেটা কোথা দিয়ে কিভাবে হবে আমারও জানা নেই। এবং সেইটা করতে গিয়ে কত মানুষকে আত্মবলিদান করতে হবে, কত মানুষকে আত্মত্যাগ করতে হবে, ঘর ছাড়তে হবে, সে জানা নেই। কিন্তু সেই সমস্যাটার নাম হচ্ছে বালি যে তোলা, বালি তুলছে, এবং সেই বালি তোলার ফলে নদীর একদম তার যে চলার গতি সেটাই বদলে যাচ্ছে। আমরা কত কঠিন জায়গায় আছি। আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যানের একটি বিখ্যাত কথা আছে যে বালি খালের যে দূষণ, সেই দূষণকে পরিশুদ্ধ করার, সেই পরিশুদ্ধ করার ও দূষণের মাত্রা এমন, সেই পরিশুদ্ধ করার কোনো টেকনোলজি এখনো তৈরি হয়নি। তার মানে ওই দূষণকে ঠিক করা যাবেই না আর কি, ধরে নিতে হবে একটাই উপায়, যে ওখানে যেন দূষণ না হয় আর গঙ্গায় যেন না যায়, এছাড়া আর কোনো বিকল্প নেই। আর একটি কথা বলে আমার কথাটা শেষ করবো এই আড্ডাটা, সেটা হচ্ছে দেখুন, আমরা যখন 2024-এ খানাকুলে দেখছি যে এক বছরে দুবার তারা যাই চাষ করেছে সেগুলো ভেসে গেছে, ঠিক একই সময় ওই আরেকটু যেন যদি যাই আমরা পুরুলিয়ার পুঞ্চা বলে একটি জায়গায় আমরা ছিলাম, পুঞ্চা ব্লকে, ওই সেই একই বছরে প্রায় 2 থেকে 2.5 মাস গ্রামগুলোতে ট্যাঙ্কে করে জল দিয়ে আসতে হয়েছে, সেই গ্রামগুলো জল শূন্য হয়ে আছে। তার মানে একই বাংলায় একটা 200-250 কিলোমিটার ইয়েতে যদি দেখি, সেই জায়গায় এত ভয়ঙ্কর প্রাকৃতিক বিরূপতা আমরা দেখতে পাচ্ছি। এক জায়গায় বন্যায় ভাসিয়ে যাচ্ছে, আর এক জায়গায় তার মাত্র কয়েক মাস আগে সেখানে মানুষ মানে তারা একেবারে জল শূন্য হয়ে যাচ্ছে। আর এই গ্রামগুলোকে কিন্তু একটা জিনিস সবসময় আমি এই কথাটা স্মরণ করার চেষ্টা করি, যে এইসব অঞ্চলগুলো কিন্তু নতুন করে বাড়ি ঘর হয়েছে, সল্টলেক নতুন করে তৈরি হবার শহর, গ্রাম, রাজারহাট, সেগুলো তো জলা ছিল, সেগুলো এখন নয় বাসযোগ্য হয়েছে, তার মানে বাসযোগ্য নয়। কিন্তু পুরুলিয়া বাসযোগ্য ভূমি, বাসযোগ্য বাস্তুতন্ত্র। সমুদ্রের পাড়ে যেরকম মানুষ থাকে, পাহাড়ের মাথায় যেরকম মানুষ থাকে, কেন থাকে? তাদের বাসযোগ্য বাস্তুতন্ত্র সেগুলো।
পুরুলিয়া কিন্তু আমাদের প্রাচীনতম বাস্তুতন্ত্রগুলোর এক একটা ভূখণ্ড, যে বাস্তুতন্ত্রে সেই যখন প্রথম মানুষ এসেছিল, মানে যারা লোহার ব্যবহার শেখেনি, যে শুধুমাত্র পাথর ব্যবহার করতে শিখেছে, প্রস্তর যুগের যে মানুষেরা, তারা এইসব ভূখণ্ডে বসবাস করতো। সেই ভূখণ্ড তার মানে তাদের বাসযোগ্য ছিল। বাসযোগ্য থাকা মানেই, প্রাণের বাসযোগ্য থাকা মানে অবশ্যই জল ছিল। সেই জলকে তারা ব্যবহার করতে শিখেছিল, জানতো তারা, বা সেটা তাদের কাছে অ্যাভেলেবেল ছিল, তাই তারা ওখানে থাকতো। তো সেই জায়গাগুলো কিন্তু আজকে এইরকম 2 মাস 2.5 মাস 3 মাস করে বাইরের জল নিয়ে এসে ওখানে মানুষকে থাকতে দিতে হচ্ছে। এইটাকে শুধুমাত্র জনসংখ্যার বিস্তার এই তর্ক দিয়ে এটাকে থামালে হবে না, এটাকে হালকা করলে হবে না। আমাদের বুঝতে হবে জলের যে ব্যবহার, তার যে নীতি, তার যে ধারণা পদ্ধতি, নদীর যে ধারণা পদ্ধতি, ব্যবহারের ধারণা পদ্ধতি, সেইটা আমাদের নতুন করে ভাবতেই হবে। এবং বাংলার মানুষ সেটাই আমাদের মনে হয়েছে যে পাশাপাশি, যদিও এটা বলে নিতেই হয়, আমরা প্রায় 740 কিলোমিটার থেকে 50 কিলোমিটার সাইকেল চালিয়েছি। এইটাই হচ্ছে আমাদের শেষ পরিণতির দিকে যাচ্ছি আর কি। যে আপনি বাইরে যেরকমই থাকুন, শেষে এসে ওই গণ্ডির মধ্যে আটকানোর চেষ্টায় চলছে আর কি। তো সেইটার মাধ্যমে রুখতে হবে, কথা বলতে হবে, আরও বেশি বেশি করে মানুষের কাছে এই বার্তাগুলো নিয়ে যেতে হবে। মানুষ কতটা অসুস্থ হয়ে পড়েছে, মানসিকভাবে অসুস্থই বলছি, এছাড়া আর কোনো শব্দ, সাফারিং ছাড়া এটাকে আর অন্যভাবে, দুঃখিত। সেই 2500 বছর আগে গৌতম বুদ্ধ যে বলেছিলেন, দুঃখই আমাদের সমস্ত সমস্যার কারণ আর কি, সেই দুঃখ থেকে নিবারণে সাফারিংটা কত। আমি একটা মিম ফেসবুকে দিয়েছি, যেখানে আমি বলছি যে 144 বছর, এর পরের 144 বছর বাদে, মানে 2159 সালে কিরকম হবে, সেখানে লেখা থাকবে, পোস্টার লেখা থাকবে, প্রয়াগে আসুন, স্নান করার জন্য নিজের জল নিজে নিয়ে আসুন। তো এইটা মজা করে একটা মিম। এই অবস্থায় যাচ্ছিও, সেই অবস্থায় প্রয়াগে আপনি স্নান করতে পারেন নিয়ে। আমি সাফারিংটা এবার বলছি, এইটা দেখে আমাকে একজন বলছে, সে বলছে যে 144 বছরে হিন্দু থাকবে কি? আমি জল থাকবে না, যে এইরকম ভাবে ভাবতে পারে। এবং সে ভাবতে পারে, সে কিন্তু মানে একদম কি বলবো, যে ধারাবাহিক পড়াশোনার মধ্যে থেকে বড় হওয়া, ধারাবাহিক বিজ্ঞানের পড়াশোনার মধ্যে দিয়ে বড় হওয়া, বৈচিত্র্যময় প্রযুক্তির পড়াশোনার মধ্যে দিয়ে বড় হওয়া, এবং দায়িত্বশীল মানুষ। সে খুব কেয়ারিং, তার পরিবারের প্রতি কেয়ারিং, তার বন্ধুদের প্রতি কেয়ারিং, তার আত্মীয় পরিজনদের প্রতি কেয়ারিং, বাবা মার প্রতি কেয়ারিং, সেটা তো খুবই কমে গেছে যে এরা সেই কেয়ারিং। সেই মানুষটা মনটা এরকম ভাবে দুঃখিত হয়ে আছে, সাফারিংটা এই জায়গায় হয়েছে। তো এর থেকে কথা দিয়ে নির্বাহন হবে আমরা জানা নেই, তবে কথা বলে চলা ছাড়া আমাদের আর, এই আড্ডাই জায়গা করে দেবে হয়তো। আড্ডা তো অনেক দিনের ইতিহাস আছে, অনেকেই আড্ডা দিয়ে দিয়েই অনেক কথাই তৈরি হয়েছে, হয়তো এখানেও হবে।